नमस्कार, आमी मौसुमी शिलालिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। शोनाচ্ছি साहित्यिक सन्तोष कुमार घोषेर किनु गोआलार गली। गल्प पाठ भालो लागले शेषे एकटा लाइक दिये जेते भुलबेन ना। एखोनो जारा आमार चैनेलटा सबस्क्राइब करेननि तादेर सकलेर काछे आमार अनुरोध, प्लिज आमार चैनेलटा सबस्क्राइब करे नेबेन। पाशे जे बेल नोटिफिकेशनटा आछे सेटा अवश्यई प्रेस करे देबेन। गल्प पाठ भालो लागले आपनार चेना जाना बंधु बान्धबदेर मध्य आमार गल्प शेयर करते भूलबेन ना। चलुन शुरू करी उपन्यासेर पंचम पर्व। खूब सामान्य कारणेई अविनाशके अपमान करल नीला। खूब सामान्य कारणेई तारो प्राय दिन दशेक परे दादा बौदिराओ ए बाड़ी छेड़े चले गेल। किनु गोआलार गलिते चमकप्रद किछु घटे ना, एमनि छोटोखाटो ब्यापार छाड़ा। एकटुखानी फिसफिस, एकटू मुख चावा चाई, चांचल्य। परे अवश्य नीला भेबेছে সেদিন শান্তিদির দরজার সম্মুখে অবিনাশকে চোরের মতো দাঁড়াতে দেখে চট করে মেজাজ হারানো ঠিক হয়নি। অবিনাশকে সে যে চিনেছিল এমন নয়। অবিনাশ অবিনাশোচিত কাজই করেছিলেন। পোষা কুকুরও মাঝে মাঝে ডাস্টবিন শুকতে যায়, মাঝে মাঝে শেকল একটু আলগা করে রাখতে হবে বই কি। কিন্তু অবিনাশ যদি নীলাকে দেখে থমকে না দাঁড়াতেন, না তাকাতেন ধরা পড়া চোরের কবুল করা চোখে, তাহলে হয়তো নীলা সামলাতে পারত। কিন্তু নীলার মুখোমুখি পড়ে গিয়ে ভদ্রলোক অমন হোঁচট খেলেন কেন? কোথায় গিয়েছিলেন? এই এই একটু ওপরে, তোমাদের ওখানে। শুনলাম তুমি নেই, তাই আবার শান্তিদির দরজায় টোকা দিতে এসেছিলেন লাঠি দিয়ে? প্রথমে অবিনাশের মুখের কথা কেড়ে নিয়ে বিষ ঢালা ঠাট্টার গলায় বলতে শুরু করেছিল, তারপর হঠাৎ ধৈর্য হারিয়ে বসল। কিন্তু আপনি এত মিছে কথা বলেন কেন? এমন প্রবৃত্তি কেন আপনার? আমি স্পষ্ট দেখলাম আপনি ও ঘর থেকে বেরিয়ে আসছেন। নীলার গলা যত চড়ে অবিনাশ তত গলা নামান। তুমি ভুল বুঝছো, মেয়েটি সিনেমায় নামতে চায়, আমার আবার অনেক স্টুডিওর সঙ্গে খাতির, তাই। শুনুন কাকাবাবু, নীলা সজ্ঞানে অবিনাশকে এই প্রথম পিতৃব্য সম্বোধন করলে। ওসব কৈফিয়তের প্রয়োজন নেই, আপনাকে চিনতে বাকি নেই, এ বাড়িতে আপনি আর আসবেন না। বিব্রতভাবে গালে হাত বোলাতে থাকলেন অবিনাশ। কোথায় বুঝি চালে একটু ভুল হয়ে গেছে, নইলে সাবধানে পা ফেলে ফেলে লাঠি আর বরাত ঠুকে ঠিকই তো এগোচ্ছিলেন। কবিরাজের পরামর্শে জোরালো সালসা ধরেছিলেন। সকালের বরাদ্দ একটি মুরগির ডিমকে মাত্রা বাড়িয়ে 4টি করেছিলেন। তবু লাঠি ঠুকে ঠুকেই বেরিয়ে গেলেন অবিনাশ। মোটর আছে গলির বাইরে। তিক্ততার সেই শুরু। দাদা বাড়ি ছাড়ল আরও প্রায় পক্ষকাল পরে। সামান্য কারণ, প্রায় অকারণেই বৌদির সঙ্গে ঝগড়া হলো। অনেক বেলা অবধি ঘুমিয়ে সেদিন দরজা খুলেছিল অমিতা। নিজেই কলেজের রান্না সেরে নেবার জন্য হাতাখুন্তি নিয়ে নীলা বসেছিল। রুমালে ফ্যাঁচ ফ্যাঁচ করে বার কয়েক নাক ঝেড়ে অমিতা বলেছিল, আমাকে 1 কাপ চা খাওয়াবে ও ভাই ঠাকুরজি? উনুন খালি নেই যে, কলেজের দেরি হয়ে যাচ্ছে, শুকনো কাঠ গলায় জবাব দিয়েছিল নীলা। শুনে মুখখানা কালো হয়ে গেছে অমিতার। নিজেই কোথা থেকে কাগজ জড়ো করেছে শোবার ঘরে, তারপর তাতে আগুন দিয়ে নিজেই বুঝি জল গরম করতে গেছে। আগুন ধরাতে গিয়ে কোথা থেকে কি হলো, ডান হাতে একটা ফোসকা পড়ে গেল বইয়ের। সেই থেকে অমিতা সেখানেই মেজে শুয়ে শুয়ে গড়াতে শুরু করল। কাগজ পোড়া ছাই উড়ে উড়ে জড়িয়ে গেল শাড়িতে, অবিন্যস্ত কবরীতে, কেশকুজ্জিত কপালে। থেকে থেকে কাতরানির আর বিরাম নেই। সারা সকাল উনুনের আঁচে এমনি তেতেছিল। এসব দেখে নীলার আর ধৈর্য রইল না। অমিতার ঘরের চৌকাঠে দাঁড়িয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, আচ্ছা বৌদি, তুমি কি 1 কাপ চায়ের জলও কি গরম করতে জানো না? নাকি জানো, তবু ইচ্ছে করেই একটা বিভ্রাট বাঁধিয়ে বসো, নিজের আনাড়িপোনা জাহির করো। বড়লোক কাকার ভাইজি, গরিবের ঘরে পড়েছ, চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিতে চাও এসব ছোট কাজ করবার অভ্যেস নেই। ননি দিয়ে তৈরি শরীর তোমার।
এক মুহূর্ত অমিতার মুখ বুঝি নিরক্ত হয়ে গিয়েছিল। তারপরে সোজা হয়ে বসেছিল। একটু পরে কোনো কথা না বলে দরজায় দিয়েছিল খিল। সারা দুপুর কিছু খায়নি বউ। দরজার বাইরে দাঁড়িয়ে মা অনুনয় করেছেন, বউ টলেনি, খোলেনি বন্ধ ঘরের খিল। মা এসে নীলাকে বললেন, তুই মাপ চা নীলা। পলকে নীলার চোখের মণি জ্বলে উঠল। মাপ চাইব? কি করেছি আমি? কি করেছিস না করেছিস জানি নে বাবু। গেরস্ত ঘরের বউ সারা দুপুর না খেয়ে থাকবে, এতে অকল্যাণ হবে না? কল্যাণ তোমার সংসারে যেন কতই আছে মা। ঝাঁঝালো জবাব দিয়েছিল বটে নীলা, কিন্তু ওকে উঠতে হয়েছিল। রুদ্ধ দরজার সম্মুখে দাঁড়িয়ে নীলা বলল, আমি অন্যায় বলেছি বৌদি। সাড়া এলো না। নীলা আবার ওর কথাটার পুনরাবৃত্তি করলে। এবার অমিতার অশ্রুরুদ্ধ কণ্ঠে শোনা গেল, কিছু অন্যায় বলনি ভাই, তোমার যা মনে হয়েছে বলেছ। আমার মনে করায় কার কি যায় আসে? খাবে এসো। মাপ করো ভাই, ইচ্ছে করছে না, শরীরটাও ভালো নেই। এবারে মা এগিয়ে এলেন। ওকে তুমি মাপ করো বৌমা, ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। এত যে রুচিবাগিস মেয়ে অমিতা, মুহূর্তে তার ও সমস্ত শালীনতা বোধ যেন খসে পড়ল। বিকৃত হিংস্র গলায় বলে উঠল, ছেলে মানুষ? তবু যদি 5 জনের সঙ্গে ঢলাঢলি করতে না দেখতাম, বিয়ে দিলে ও 3 ছেলের মা হতো জানেন। এত বড় অপমানেও মা কিছু মনে করলেন না। আরো বার 2 সাদাসাদি করালেন বউকে। বিকেলে দেবব্রত এসে সব শুনল। অমিতা তাকে কি বললে কে জানে। দেখা গেল দেবব্রত অফিসের পোশাক না ছেড়েই বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস দেবু? গাড়ি ডেকে আনি মা, ওকে বাপের বাড়ি রেখে আসি। বাপের বাড়ি রেখে আসবি? আমাদের কথা একবার শুনবিও না? শোনবার তো কিছু নেই মা, দেবব্রত গম্ভীর মুখে বললে। এ বাড়িতে ও যে মানিয়ে চলতে পারছে না, এতে তো কোনো সন্দেহ নেই। রোজ রোজ অশান্তিরই সৃষ্টি হচ্ছে শুধু। তার চেয়ে ওকে রেখে আসি, সেই ভালো। বইয়ের কথা শুনে তুই? মা কি বলতে যাচ্ছিলেন, কিন্তু দেবব্রত ততক্ষণে চলে গেছে। মা নির্বাক হয়ে গেলেন। গাড়ি এলো। যাবার সময় মাকে বুঝি একটা প্রণাম করল অমিতা। বাবা বাসায় ছিলেন না। কারুর মুখে কোনো কথা নেই, সবটাই যেন একটা মূকাভিনয়। কালীঘাট কতক্ষণেরই বা পথ। দাদার কথায় মনে হয়েছিল বৌদিকে রেখে দাদা ফিরে আসবে। সন্ধে হলো, বাবা ফিরে এলেন। রাত হলো 8টা, 9টা, 10টা। দেবব্রত তবু ফিরল না। মা দাদার খাবার ঢাকা দিয়ে চুপ করে বসে আছেন। সদর রাস্তায় শেষ ট্রামটিও ঘণ্টা বাজিয়ে ফিরে গেল। দেবব্রতর দেখা নেই। মা বিনিদ্র চোখে বসে আছেন। গলিতে কারুর পায়ের শব্দ পেলেই উৎকর্ণ হয়ে উঠে বসছেন। নীলা একসময় বিরক্ত কণ্ঠে বলে উঠল, মিছিমিছি তুমি বসে আছো মা, দাদা আর ফিরবে না বুঝতে পারছো না? আর ফিরবে না? নিষ্পন্দ বিবর্ণ মুখে মা অর্ধস্ফুট স্বরে কথাটা আবৃত্তি করতে পারলেন মাত্র। উত্তেজিত দ্রুত বেগে নীলা বলে গেল, একটা ছুতোর অপেক্ষাতেই ওরা ছিল। ওই দারিদ্র ওদের সহ্য হচ্ছিল না, পালিয়ে বাঁচল। এত বয়স হয়েছে তোমার, আর এইটুকু বুঝতে পারছো না? পরদিন সকালে মা বাবার কাছে গিয়ে বললেন, দেবু কাল রাত্রিরে ফেরেনি। গতকাল রেসে অনেক গেছে বাবার। দাবার ছক মিলিয়ে বসেছিলেন প্রমথর অপেক্ষায়। চাল ঠিক করছিলেন মনে মনে। মুখ না তুলেই বললেন, গেল তো, আমি জানতুম যাবে। শেষের দিকে কতকটা দেবব্রত রায় সংসার চলত। মা বললেন, কি হবে এবার? কিছু হবে না, ঠিক চলে যাবে। ছক থেকে মুখ তুলে বাবা অদ্ভুত চোখে হাসলেন। একটা বোড়ে কিংবা গজ গেল মাত্র, মাত এখনো হয়নি। ঝাপসা ও বিবর্ণ ছায়া থেকে নীলা ইন্দ্রজিৎকে টেনে নিয়ে এলো বাইরে। পার্কের বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, দেখুন দেখি এখানে কত আলো। বড় ধুলো যে। ইন্দ্রজিৎ ক্ষীণ কণ্ঠে আপত্তি করল, বড় বেশি লোক, বড় হট্টগোল।
অসুখ থেকে উঠে সবে একটু চলাফেরা করতে শুরু করেছে। ইন্দ্রজিতের দুর্বলতা এখনো কাটেনি। বড় ধুলো, বড় আলো। চুপ করে এখানে বসে একটু সইয়ে নিন দেখি, এই আলো ধুলো ভালো লাগবে। নীলা বলতে চেয়েছিল, কিন্তু এত কথা মনে এলেও কি গুছিয়ে মুখে আসে? এই হট্টগোলের মধ্যে বলিষ্ঠ যে সঙ্গীতের সুর আছে ইন্দ্রজিতের কানে, তা বাজে না কেন? কি করে একে বোঝায় এই রিকশা, ট্রাম, বাসের অনর্গল ঘরঘরের মধ্যে, ফিরিওয়ালার বিচিত্র বুলিতে, রোদের উত্তাপে আর ধুলির প্রলেপেই আছে জীবন? সংকীর্ণ একতলা ঘরের ছায়াচ্ছন্ন প্রদোষ কড়িকাঠ গুনে গুনে জীবনকে ক্ষয়ে ফেলা যায়, পাওয়া যায় না। হাত বাড়িয়ে সিজন ফুলের একটা পাপড়ি ছিনল ইন্দ্রজিৎ। একটা দুটো ঘাস দাঁতে কাটল। 2 পয়সার চিনে বাদাম ফরমাস করে বলল, কি জানি, বোধহয় ভালো লাগাতে পারবো। হঠাৎ খুশিতে পা ছড়িয়ে দিয়ে বলল, মাঝে মাঝে এমন ছেলে মানুষের মতো হয়ে যেতে ইচ্ছে হয়। আপনি তো ছেলে মানুষই, নীলা বলল আস্তে আস্তে। ছেলে মানুষ? ক্ষুব্ধ শ্বাস পেলে ইন্দ্রজিৎ বললে, সত্যিই যদি হতে পারতাম। মাঝে মাঝে ভেবে অবাক লাগে কি সব আশ্চর্য দিন পেছনে ফেলে এসেছি। জীবনে আর কখনো গাছে চড়ে ফল চুরি করব না, কিংবা পুকুরে নেমে জল ছিটব না। এই কথা ভাবতে কান্না পেয়ে যায়। বয়সের সঙ্গে সঙ্গে কত কিছু শেষ হয়ে যায়। বাকিও তো অনেক আছে। নীলাও পা মেলে বসেছিল। দুজনের আঙুলে ছোঁয়া লাগতেই জড়সড় হয়ে সরে বসল। সংস্কারের রীতি এই, মন যখন ফুটে ওঠে, ছড়াতে চায়, শরীর তখন বুঝে আসে আপনা থেকেই। পলো চাপা দিয়ে যেন পাখিকে উঠতে না দেওয়া। 2-1টা চিনে বাদামের খোসা নীলার কোঁচড়ে পড়েছিল। হাতের টোকা দিয়ে সেগুলো উড়িয়ে দিল ইন্দ্রজিৎ। বলল, ভিজে মাটি, এই দেখুন না, আমার হাত দুটো ভিজে উঠেছে। আমারও। হাত দুটি প্রসারিত করে দিল নীলা। অল্প রক্ত জমা সাদা 2টি পেলব পাতা, ভিজে ঘাস আর কাদার আঘ্রাণ। চলুন যাই। চলুন। নীলার হাত ধরে উঠে দাঁড়ালো ইন্দ্রজিৎ। একটু যেন চমকালো। আপনার হাত এত গরম? অল্প হেসে নীলা যেন সমস্ত আড়ষ্টতাকে জয় করতে চাইল। কোথায় আর গরম, এ তো স্বাভাবিক। ইন্দ্রজিতের একখানা হিম হাত মুঠির মধ্যে নিয়ে বলল, সবাই তো আপনার মতো না, মৃত্যুকেই লক্ষ্য করে বসে আছেন। আমরা বাঁচতে চাই। আমিও। অর্ধস্ফুট গলায় ইন্দ্রজিৎ বললে, কি জানি, আমার মনে হচ্ছে আমিও বেঁচে যেতে পারি। গলির মুখে যখন পৌঁছল, তখনও 2খানি হাত মুষ্টিবদ্ধ। পথের পাশে গরাদের আড়ালে একটি রেখাজীর্ণ বয়সীন মুখে হাসি ফুটল, ওরা টের পেল না। 6F বাড়িতে ঢুকল যখন, তখনও একতলার একখানা ঘরের ভেতর আর একটি বিদ্রুপ বাঁকা ঠোঁটের খাপ খুলে শানিত হাসি নিষ্কাশিত হয়ে উঠল। সে শান্তি। চাবি লাগিয়ে তালা খুলল ইন্দ্রজিৎ। নিস্তব্ধতার মধ্যে সেই শব্দও মনে হলো অনেকখানি। একটা চামচিকে বেরিয়ে এলো উঠতে উঠতে। ভেতরে আসবেন না? জিজ্ঞাসা করতে গিয়েও ইন্দ্রজিতের গলা কেঁপে গেল। চলুন। নিজের জবাব নীলার নিজের কানেও পৌঁছল না। কালি ঢাকা চিমনির আলোয় সারা ঘরের অন্ধকার গেল না। মেজের ফাটল থেকে হাজার হাত তুলে দিয়েছে স্যাঁতস্যাঁতে শীত। একটুখানি উত্তাপের জন্যে তৃষিত হাতখানা দিয়ে ইন্দ্রজিৎ তখনও স্পর্শ করে আছে নীলাকে। আগুনে পক্ষাহত আঙুলগুলো সেঁকে নেবে। সে স্পর্শে শুধু দেহ নয়, বরফ প্রাণও গলে গলে ঝরে। 5 আঙুলের সূক্ষ্ম শীর্ষে পঞ্চপ্রদীপের শিখার মতো কাঁপতে থাকে। আপনা থেকেই তেল ফুরোনো চিমনিটা নিভে গিয়েছিল। বাইরের রাত কুয়াশা কানা। কে? ইন্দ্রজিতের চকিত প্রশ্নে নীলাও অলস জড়িত চোখে তাকিয়েছিল। দরজার পাশ থেকে একটা শাড়ির আঁচল এতক্ষণে স্পষ্ট হয়ে উঠল। অন্ধকারে গলা শোনা গেল, আমি শান্তি। তারপর ছুটে পালিয়ে এসেছে নীলা, 2 হাতে মুখ ঢেকে, যে মুখে তখনও আর্দ্র স্পর্শের সরসতা, প্রশ্বাস তীব্র বহ। লজ্জা? সে তো ছিলই।
শান্তি দেখে ফেলেছে, সে তো শোধবোধ। কিন্তু শান্তিকে দেখেই ইন্দ্রজিৎ অত তাড়াতাড়ি, যেখান থেকে একটু আগেই একটা একটা করে কাঁটা তুলে খোঁপা খুলে দিয়েছিল, সেই মাথাটা কোল থেকে নামিয়ে দিল কেন? নীলা তো চেয়েছিল শান্তি দেখুক, কিছুই প্রায় দেখানো গেল না। সাহসী হলো না ইন্দ্রজিতের? সেও কি কম লজ্জা? সারা রাত নীলা সেদিন বিছানা থেকে মাথা তুলতে পারল না। কি যে যন্ত্রণা! কপালের দুপাশের রগ টিপটিপ করছে, চোখের দুটো পাতাতেই এত জ্বালা, এক করা যায় না। দেহানুভূতির ধূপ তো কখনই ছাই হয়ে গেছে, সুরভির স্মৃতির ধোঁয়াটুকু এখনো ছেয়ে আছে চেতনায়। প্রথম যখন শুরু করেছিল শকুন্তলা, অসুবিধের কথা যে ভাবিনি এমন নয়, কিন্তু মেয়েদের কাছ থেকে উৎসাহ পাওয়া গেল এমন আশাতীত, ঝোঁকের মুখে ঝুঁকিটুকু নিতে বাঁধল না। অল্প টাকা সদরে ঘর পাওয়া গেল, কানা গলির পুরনো বাড়ি দেখেও দমেনি। আরও কটি মেয়ে পাশে এসে দাঁড়িয়েছে, ভরসা বেড়েছে। প্রথম মাসের সাফল্য আশাতিরিক্ত হল বই কি। ললিতা আসেনি, নাইবা আসুক, আছে স্টেলা, গীতা, অনিমা, শকুন্তলা নিজে, উদয়াস্ত খাটুনি, অস্তদয় জাগরণ। কিন্তু দ্বিতীয় মাসের গোড়া থেকে টানাটানি শুরু হলো। প্রথম সপ্তাহটা প্রায় শকুন্তলাকে শুয়ে বসে কাটাতে হলো। দু একটা কল আসে কখনো কদাচিৎ, বাকি সময় হাই তোলা, ঝিমানো, আলসেমি ভাঙতে পেয়ালার পর পেয়ালা চা খাওয়া। সিজন ডাল। দিনের শেষে হিসেব মেলাতে বসলে মাথা ঘোরে। আজ মাসের 10 তারিখ, এ পর্যন্ত যা এসেছে তাতে কোনো ক্রমে বাড়ি ভাড়াটা চলে যাবে। তারপর একা হলে শকুন্তলা এতটা ঘাবড়াত না, কিন্তু আরও 3টে মেয়ে আছে তার দিকে চেয়ে। তারই ভালোবাসায় এরা এক কথায় চাকরি ছেড়ে এসেছে। সে চাকরিতে ভবিষ্যৎ ছিল না, কিন্তু মাসান্তিক পাওনার নিশ্চয়তা ছিল। 15 তারিখের পর শকুন্তলা বিচলিত হয়ে পড়ল। আর অপেক্ষা করা যায় না। এই কদিনে কল এসেছে মোট 5টা, হবে গড়ে 50-60 টাকা। প্রয়োজন 500। কত পরিকল্পনা ছিল, ছক ছিল মনে মনে সেবাসত্রের সম্প্রসারণের। তৃতীয় সপ্তাহে অনিমা অসুখে পড়ল। সাধারণ সময় হলে শকুন্তলা এত ব্যস্ত হয়ে পড়ত না, কিন্তু বিপত্তিগুলো যেন একটা সুপরিকল্পিত শৃঙ্খলার মতো আসে। প্রথমে মনে হয়েছিল সর্দি জ্বর, ম্যালেরিয়া ভ্রমে চিকিৎসা চলল আরও 3-4 দিন। 8 দিনের দিন শকুন্তলা উৎকণ্ঠিত হয়ে পড়ল। এ কদিন জ্বরের বিরাম হয়নি, যতদূর মনে হয় টাইফয়েড। শুশ্রূষার ত্রুটি নেই, শুশ্রূষার চেয়েও প্রয়োজন পথ্যের একজন অভিজ্ঞ ডাক্তার ডাকাও প্রয়োজন। ডাল সিজন, সেটা এক হিসেবে বাঁচোয়াও। তাই শকুন্তলা সর্বক্ষণ অনিমার পাশে বসতে পারছে। কিন্তু পরের মাসের গোড়াতে বাড়ি ভাড়া, বিজলি বিল চুকিয়ে যা হাতে থাকলো তাতে কায়িক ক্লেশে 7 দিন চলতে পারে। ললিতার বন্ধু মেডিকেল স্টুডেন্টটি একদিন এসে দেখে গেল। গম্ভীর মুখে হাসপাতালে স্থানান্তরিতের প্রশ্ন তুলল। অন্তত ভালো কোনো ডাক্তার ডেকে ভালো রকম চিকিৎসা। ভালো ডাক্তার চেনা তো কতই ছিল, কিন্তু কে আসবে বিনা ভিজিটে? যখন বিদ্রোহ করে বেরিয়ে এসেছিল তখন সকলেই তো বাধা দিয়েছিলেন। আজ আবার তাদের দ্বারস্থ হতে শকুন্তলার মাথা কাটা যাবে। পরের দিন ললিতা এসে একটু আশা দিয়ে গেল। মেডিকেল স্টুডেন্ট অরবিন্দ আরও কটি বন্ধুর কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করেছে, সেবাসত্রের সাহায্য নয়, অনিমার চিকিৎসার নামেই। ডাক্তার উপাধ্যায়ও একদিন এসে দেখে যেতে রাজি হয়েছেন। দেখতে এসে ডাক্তার উপাধ্যায় আরও কিছু অযাচিত উপদেশের হরিল্লুট দিলেন। বরাবরের মতো শান্ত সৌম্য মূর্তি এই কটি হটকারিনীর অবাধ্যতার জন্যে তিনি বিব্রত বিরক্ত নন। মাথার কাঁচা পাকা মেশানো চুলের মতো মুখে ইংরেজি বাংলা মেশানো খিচুড়ি বুলি। ভালো করে দেখলেন, প্রেসক্রিপশনও লিখলেন। শকুন্তলা অবাক হল যখন বাড়ি ফিরে গিয়ে ডক্টর উপাধ্যায় 2খানা 10 টাকার নোট পাঠিয়ে দিলেন, সেই সঙ্গে 1খানা চিঠি।
শকুন্তলা যেমনই ব্যবহার করে থাকুক, এখনো ওদের কজনকে আগের মতোই স্নেহ করেন ডাক্তার উপাধ্যায়। অহরহ কল্যাণ কামনা করেন। ওদের বিদ্রোহে যেমন আঘাত পেয়েছিলেন, আজকের দুরবস্থায় তেমনি ব্যথা পাচ্ছেন। তাঁর সামর্থ্য কম, তাই এই যৎকিঞ্চিৎ অর্থ সাহায্য। শকুন্তলা যেন ছত্রে ছত্রে রোমাঞ্চ কণ্টকিত দরদ, উৎকণ্ঠিত সহানুভূতি। তবু শকুন্তলার মনে হলো কোথায় একটা পরিতৃপ্তি প্রচ্ছন্ন রয়েছে যেন। এই কটি অবাধ্য বেহিসেবী মেয়ে তাঁর কথা মতো না চলেই যে বিড়ম্বিত হয়ে পড়েছে, ডাক্তার উপাধ্যায় এর মধ্যেও একটা স্থূল আনন্দ পেয়েছেন। পাকা চুলকে সেলাম না দেওয়ার সেলামি গুণ এবার। চিঠিখানা পড়ে ছুঁড়ে ফেলে দিল শকুন্তলা। কিন্তু টাকাটাও যদি ওই সঙ্গে ছুঁড়ে ফেলা যেত। কিন্তু টাকাটা কুড়িয়ে নিতেই হলো মাথা হেঁট করে, আঁচলেও বাঁধতে হলো। দৈন এমনই। শকুন্তলার বারবার ধিক্কার দিতে হলো নিজেকে। ডাক পিয়ন কখন ছুঁড়ে দিয়ে গিয়েছিল কেউ টের পায়নি। পরদিন সকালে ঝি ঘর ঝাঁট দিতে গিয়ে দরজার কোণে কুড়িয়ে পেল। এনে দিল শকুন্তলাকে। মোড়ক করা একখানা পত্রিকা, যতদূর মনে হয় সাপ্তাহিক। কদর্য ছাপা, কদর্য কাগজ। পড়তে গিয়ে দেখল কদর্য ভাষা। কিন্তু পাঠালো কে? বেছে বেছে সেবাসত্রেই বা পাঠালো কেন? এ ধরনের কাগজ শকুন্তলা এর আগে কখনো পড়েনি, তবে নাম জানত। রাস্তার মোড়ে, ট্রামের জানালায় এই কাগজ হাতে নিয়ে হকারদের তারস্বরে চেঁচাতে দেখেছে। প্রথমে কৌতূহলের সঙ্গে পাতা উল্টাতে শুরু করেছিল, তারপর একটা পাতায় এসে শকুন্তলার চোখ আটকে গেল। শিরোনামা দেখেই কান দুটি গরম হয়ে উঠেছিল। 2-4 লাইন পড়তে না পড়তেই ঠোঁট দুটি ঈষৎ ভিন্ন হল। নিঃশ্বাস পড়তে লাগলো জোরে জোরে। বেনামে কে একজন একটা নার্সেস হোমের কুৎসা গেয়েছে। কতকটা গল্পচ্ছলে লেখা, নাম ধাম আছে আভাসে। বলা বাহুল্য, লক্ষ্য শকুন্তলা। স্বামী পরিত্যক্তা একটি দুশ্চরিত্রা মেয়ে আরো কজন মেয়েকে ভুলিয়ে নিয়ে এসে কলকাতার বুকে বসে সেবাধামের নলচে আড়াল দিয়ে যথেচ্ছাচার চালিয়ে যাচ্ছে। তারই সালঙ্কার, সটিপ্পনী, সবিস্তর বর্ণনা। কাল্পনিক কতকগুলো কাহিনীও জুড়ে দেওয়া আছে। উপসংহারে পুলিশের কর্তব্যবোধ, জনসাধারণের নাগরিক দায়িত্বের প্রতি আবেদন আছে। এই ব্যভিচারের পীঠস্থানের আসল নামধাম আছে লেখকের কাছে। প্রয়োজন হলে সবই প্রকাশ করা হবে আস্তে আস্তে। অনেক তথ্য আছে, সাক্ষ্য, প্রমাণ, মাল মশলা, কেচ্ছা। পাঠক সবুর। পড়ল সবাই। গীতা পড়ল শকুন্তলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনিমা বিছানায় শুয়ে শুয়ে। গীতার মুখ রক্তিম হয়ে উঠেছিল, অনিমা সাদা ফ্যাকাশে হয়ে গেল। কে লিখলে শকুন্তলাদি? কারই কাজ? কি জানি কার। কাগজটা কুটি কুটি করে ছিঁড়ল শকুন্তলা। কার কাজ সে জানে বই কি, অন্তত বুঝতে পেরেছে। বনমালী ছাড়া এমন বিষ আর কেউ ঢালতে জানে না। ওর দেহের সমস্ত দূষিত বিষ জমা হয়েছে গিয়ে কলমে। খিস্তি সাপ্তাহিক। বনমালী মিডিয়াম বেছে নিয়েছে মন্দ না। কলঙ্কের ভয় ছিল না, কিন্তু মাসের শেষে শকুন্তলা আরো হতাশ হয়ে পড়ল। সদর দরজায় কড়া এখন কদাচিৎ নড়ে। সেই সাপ্তাহিকখানার আরো কয়েকটা সংখ্যা বেরিয়েছে। ছদ্মনামা লেখক আরো 2-3 কিস্তি কেচ্ছা গেয়েছে, নাম এখনো প্রকাশ করেনি। কিন্তু তার লক্ষ্য যে এই কিনুগোয়ালার গলির সেবাসত্র, সেটা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। প্রথমে শকুন্তলা উপেক্ষা করবে ভেবেছিল, কিন্তু কে জানত 2 পয়সা দামের খিস্তি কাগজের প্রভাব এত জনপ্রিয়তা। রাস্তায় বেরুলেই শকুন্তলা আজকাল টের পায় অনেকেই, অন্তত এগলির সবাই সকৌতুকে ওর দিকে চেয়ে আছে। এরাও পড়েছে। কি করে জানতে পেরেছে কিনু মুদি বাইলেনের সেবিকালয় আসলে কিনু গোয়ালার গলির সেবাসত্রই? চাপা হাসি দেখতে পেয়েছে শকুন্তলা সবার চোখে চোখে। ফিসফিস আলাপ শুনতে পেয়েছে।
একটি সদ্যজাতকে অঙ্কুরে নষ্ট করার জন্য অসংখ্য হাত এগিয়ে এসেছে। ডাকে তো একখানা করে কাগজ নিয়মিত আসছেই। আরও নানান রকম উৎপাত শুরু হলো। ডাক্তার উপাধ্যায় ওই সাপ্তাহিক থেকেই একটা কাটিং পাঠিয়ে দিলেন একবার। এসব কি শুনছি? সন্ধ্যা হতে না হতেই সদরে, খিড়কিতে, জানালায় শীষ শোনা যেতে লাগলো। পাড়ার বেপাড়ার ইয়ারেরা দল বেঁধে জটলা করছে আশেপাশে, কাছে দূরে, গ্যাসের আলোর ঠিক নিচের অন্ধকারে। কিছু বলবার উপায় নেই। শেষ রাতে কারা বাইরের দেয়ালে সাপ্তাহিকখানার আধুনিকতম সংখ্যাটি এঁটে দিয়ে গেছে, সেটা না হয় সকালে উঠেই ছিঁড়ে ফেলা গেল। মোড়ে যে সাইনবোর্ডটায় ছিল সেবাসত্রের নাম আর অঙ্গুলি সংকেত, তার ওপর আলকাতরা দিয়ে বড় বড় হরফে অনুচ্চার্য অশ্লীল একটা মন্তব্য করে রেখেছে। সাইনবোর্ডটা সরিয়ে সেটাও না হয় লোচনের আড়াল করা গেল, কিন্তু সময় অসময় জানলা তাক করে ঢিল ছোঁড়া বন্ধ করবে কে? তবু বেরুতে হয়, মান খুইয়ে, লজ্জা বিসর্জন দিয়ে, কানে তুলো, পিঠে কুলো। ললিতার সঙ্গে একদিন রাস্তায় দেখা হয়ে গেল। শকুন্তলাকে দেখেই ললিতা যে পাশ কাটাতে চেষ্টা করেছিল সেটুকুও ধরে ফেলতে দেরি হয় না। শকুন্তলা ওর একখানা হাত ধরে ফেলে বললে, পালাতে গিয়ে রাস্তায় নামতে যাচ্ছিলি ললিতা? কি করবি বল, ফুটপাতটা যেখানে বড্ডই সরু। কিন্তু ওদিক থেকে একটা লরি আসছিল, দেখতে পাসনি বুঝি? আর একটু হলেই গাড়ি চাপা পড়তিস যে। নাকি লরির চেয়ে আমাকে তোর বেশি ভয়? ললিতা অপ্রস্তুত হল এবং শকুন্তলাকে সে যে মোটেই এড়াতে চায়নি সেটা প্রমাণ করবার জন্যই বুঝি একটানা অনেক কথা বলে গেল। তুমি খালি ঠাট্টাই করো শকুন্তলাদি, আমি আবার পালাতে গেলাম কখন? ওর কথার তোড়ে বাধা দিয়ে শকুন্তলা বললে, তুই আজকাল যে যাওয়া আসা একেবারেই ছেড়ে দিয়েছিস ললিতা। ললিতা প্রথমে অস্বীকার করতে চাইল, ঢোক গিলল বার কয়েক। শেষে ওকে স্বীকার করতেই হলো। সেবাসত্রে আসা যাওয়াতে অরবিন্দর কড়া মানা আছে। ললিতা এখন শুধু নার্স মাত্র নয়, আজ বাদে কাল ডাক্তার হবে এমন একজন বিশিষ্ট ভদ্রলোকের মনোনীতা। শহরশুদ্ধ ঢিডি পড়ে গেছে এমন বাসায় গিয়ে আড্ডা দিতে অতই শখ যদি হয়ে থাকে, তবে সে যেন অরবিন্দর ত্রিসীমায় না আসে। দুটোর মধ্যে একটাকে বেছে নিক। বলা বাহুল্য, বেছে নিতে ললিতার ভুল হয়নি। শকুন্তলা সব শুনে বললে, তোদের বিয়ে কবে হচ্ছে ললিতা? সেসব এখনো কিছু ঠিক হয়নি। এই তো সেদিন পাশ করেছে অরবিন্দ, হাসপাতালে থাকতে হবে আরো কিছুকাল। ততদিন বসে থাকবি? ততদিন বিয়েটা আগেই সুযোগ মতো শুভলগ্নে হয়ে যেতে পারে। কলকাতায় তো প্র্যাকটিস করবে না অরবিন্দ। এখানে ভিড়, চলে যাবে মফস্বলে, সেখানে প্রতিযোগিতা কম, লক্ষ্মী স্বয়ং উপযাচিকা। অনেক দূরে চলে যাবে ওরা, পশ্চিমে ছোট্ট পরিচ্ছন্ন শহর, সুন্দর একটি বাংলো, সেই কুটির রানী ললিতা। সবই তো ঠিক হয়েই আছে। কবে নোটিশ দেবে ললিতা, কবে চাকরি ছেড়ে দেবে, শুধু একটা বছরের অপেক্ষা। আসন্ন সুখের কল্পনাতেই ললিতার মুখখানা টসটস করছে। পরপর আরো দুটো ঘটনায় শকুন্তলা আরো বিচলিত হয়ে পড়ল। সন্ধ্যার সামান্য বাকি, সেদিন সুবেশ একজন লোক একেবারে ওপরে চলে এসেছে। সদর দরজা খোলাই ছিল বুঝি। গীতার সঙ্গে একেবারে মুখোমুখি দেখা হয়েছে। গীতাকে নমস্কার করে বলেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, এখনই একবার যেতে হবে যে। মিহি কোচানো ধুতি, রেশমি জামা, সম্ভ্রান্ত চেহারা। জরুরি কেস বুঝি? জরুরি। আলো তখনও জ্বলেনি, বোঝা যায়নি লোকটা সামান্য একটু হেসেছিল কিনা। অনিমা তখনও ভালো করে সারেনি, শকুন্তলাও বাসায় ছিল না। গীতা ইতস্তত করেছিল যাবে কিনা, কিন্তু সমস্ত মাসের মধ্যে এই প্রথম এবং একমাত্র কল এসেছে। ফিরিয়ে দিতেও মন সায় দেয় না। মনে মনে গীতা ভাবছিল, এর মধ্যে শকুন্তলাদি যদি এসে পড়ে সে বেঁচে যায়।
একদিকে লোকটা বলছে কেসটা জরুরি, কতক্ষণই বা বসিয়ে রাখা যায়। বললে ইমার্জেন্সি কেসে বেশি টাকা লাগে কিন্তু। বেশি? কত বেশি? পকেট থেকে লোকটা তাড়া তাড়া নোট বার করেছে, 10 টাকার। কে জানে, হয়তো 2-4টে 100 টাকারও ছিল। চোখ দুটো গীতার চকচক করে উঠেছে। একসঙ্গে এত টাকা দেখলে এই প্রথম। টাকাই দেখলে কতদিন পর। লোভ সামলাতে পারল না, বলল, কিছু অ্যাডভান্স দিতে হবে। কত? 25 টাকা। বলতে না বলতেই লোকটা যেভাবে 3খানা 10 টাকার নোট এগিয়ে দিয়েছে, তাতে গীতা মনে মনে আফসোস করেছে আরো কিছু বাড়িয়ে চাইল না কেন। লোকটার যা গরজ, কেসটা কত জরুরি না জানি। শেষ পর্যন্ত শকুন্তলার নামে একটা ছোট চিঠি রেখে গীতা বেরিয়ে পড়ল। নোট 3খানা গেঁথে রাখল চিঠির সঙ্গে। শকুন্তলাদি বাসায় ফিরে একেবারে অবাক হয়ে যাবে, চিঠি পড়ে না হোক টাকা পেয়ে। বাড়ি ফিরে চিঠি পেয়ে শকুন্তলা প্রথমে কিছুই বুঝতে পারেনি, তবু মনে একটু অস্বস্তি হয়েছে। সে থাকলে গীতাকে এভাবে একা ছেড়ে দিত না ঠিক। 10টা, 11টা, 12টা, অনেকক্ষণ গীতার জন্য অপেক্ষা করে শেষে কখন ঘুমিয়ে পড়েছিল ঠিক নেই। গীতা এসে যখন কড়া নাড়ালো, কে জানে তখন 1টা, 2টো না 3টে। কিন্তু এ কি বিশৃঙ্খল চেহারা গীতার! আজ বিকেলে কি চুল বাঁধতেও ভুলে গিয়েছিল? শুকনো গালে হাড় যেখানটা উঁচু, সেখানটা কি বিবর্ণ। চোখ দুটিতে এমন অপরিসীম ক্লান্তি, তবু মণি দুটো এত প্রজ্বলন্ত কেন? যাবার সময় যদিও গীতা একখানা শাড়ি ভাঁজ ভেঙে পড়ে গিয়েছিল, এখন সেটা শতবার ব্যবহার মনে হচ্ছে কেন? চট করে আলো নিভিয়ে দিয়েছিল গীতা। আড়ষ্ট গলায় যদিও বলেছিল, এখন কিছু জিজ্ঞাসা করো না শকুন্তলাদি, কাল সব বলবো। কিন্তু বলতে বাকি রাখেনি কিছুই। কখনো থেমে থেমে, কখনো অস্বাভাবিক উচ্ছ্বসিত দ্রুততায়। গীতার কাটা কাটা কথাগুলো জোড়া দিলে যা দাঁড়ায় তা এই। বড় রাস্তায় মোটর দাঁড় করানো ছিল। লোকটা ইঙ্গিতে তাকে উঠতে বলে। তারপর অনেক ঘুরে এঁকে বেঁকে যেখানে এসে গাড়িটা দাঁড়িয়েছে, গীতা অনুমানে বুঝেছে সেটা শহরতলি। প্রকাণ্ড সেই বাড়িটাতে মহলের পর মহল, সিঁড়ি আর বারান্দার শেষ কই। দেয়ালে দেয়ালে তৈলচিত্রের সংখ্যা নেই, অফুরন্ত কিউরিও সংগ্রহ। মেহগনি পালঙ্ক, মেজে, ফরাশ, সম্পূর্ণ দেহের ছায়া পড়ে এমন আয়না। রোগী? রোগী কই? এমনই স্তম্ভিত পরিবেশ। আপনা থেকেই গীতার গলা কেঁপে গেছে। কার অসুখ? আমার। এতক্ষণে লোকটা তরল গলায় হেসে উঠেছে। পালঙ্কে বসে তাকিয়ায় ঠেসান দিয়ে বলেছে, কেন, চেহারা দেখে মালুম হচ্ছে না একেবারে জর্জরিত হয়ে আছি? স্পর্শেতে বুঝিবে তা কি? বলতে বলতে গীতার একখানা হাত ওর বুকের ওপর রেখেছে। ছিটকে সরে যেতে চেষ্টা করেছে গীতা। গলায় কথা ফোটেনি, তবু বলতে চেষ্টা করেছে, ছেড়ে দিন, পৌঁছে দিয়ে আসুন আমায়, যা ভেবেছেন তা নই, ইত্যাদি। পৌঁছে দিয়ে আসবো বই কি, দক্ষিণা ন্যায্য দেব, কিন্তু কি ব্যাপার বলো দেখি, দাম বাড়াতে চাও? আপনি ভুল করেছেন। ভুল করেছি? সহস্রুদ্ধ লোক জানে তোমরা কি, আর ভুল করলাম একা আমি? একখানা কাগজ ওর চোখের সম্মুখে খুলে দিয়ে লোকটা বলেছে, তবে এই ছাপার অক্ষরগুলোও ভুল করেছে বলো? কাগজে কাগজে তোমাদের কীর্তি। আগে থেকেই দরদস্তুর ঠিক করে তোমাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু এভাবে না আনলে কি আর অ্যাডভেঞ্চার হতো? রস ফিকে হয়ে যেত। মজা জমানোর জন্য সামান্য একটু লুকোচুরি করেছি, সেজন্যে রাগ করে থেকো না মাইরি। গীতার গলা শুকিয়ে গিয়েছিল। 1 গ্লাস জল দিন, বলল কোনো ক্রমে। জল কেন, ডাবের জল দিচ্ছি, আরো ঠান্ডা, আরো মিঠে। সত্যি সত্যি লোকটা ডাবের জল এনে দিল। কি বলবো শকুন্তলাদি,
আমারও তেষ্টা পেয়েছিল, অত চেয়ে দেখিনি। ডাবের জল একটু বিস্বাদী হয়। 2 চুমুক খেতেই গলা জ্বালা করে উঠল, মাথা ঘুরতে লাগলো। একটু পরে বুঝতে পেরেছি শকুন্তলাদি, ডাবের জলের সঙ্গে ব্র্যান্ডি কিংবা ওই জাতীয় কিছু একটা মেশানো ছিল বোধহয়। তারপর আবার কি, লোকটা নিজে গাড়ি করে পৌঁছে দিয়ে গেল এই তো একটুখানি আগে। গলির রাস্তাটুকু আমি একাই চলে আসতে পারলাম। একটু চুপ করে গীতা আবার বলল, আমি কিন্তু টাকা না নিয়ে আসিনি শকুন্তলাদি, কিন্তু তুমি তো আমাকে এবার তাড়িয়ে দেবে না? মুখ দিয়ে তখনও অল্প অল্প গন্ধ আসছিল গীতার। শকুন্তলা ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই এবার ঘুমো দেখি। দ্বিতীয় ঘটনাটা ঘটল আরো দিন 5 পর। গলাবন্ধ শেরওয়ানি, সবকটা বোতাম আটা, চুড়িদার পাজামা, একটুখানি গোঁফ, কেবল সযত্নে বর্ধিত নয়, সযত্নে ছাঁটাও। প্রথমে শকুন্তলা অবাঙালি বোধে হিন্দিতেই কথা শুরু করেছিল। 2-1টা কথার আদান প্রদান হতেই ভ্রম ভাঙল। আগন্তুক বললেন, আমি বাঙালি, পরিচ্ছদটা বিজনেসের, তাছাড়া সর্বভারতীয়। কি কেস? শকুন্তলা জিজ্ঞাসা করল। ডেলিভারি। বেশ, কবে যেতে হবে বলুন? আগন্তুক একটু কাশলেন। আর একটু কথা আছে। আমার স্ত্রী, মানে যার কেস, খুব ছেলে মানুষ, ডেলিকেট হেলথ। শকুন্তলা হাসল। সেজন্যে ভাবছেন কেন? কোনো একজন ভালো ডাক্তারও না হয় নেবেন। ডাক্তার? অন্যমনস্ক গলায় আগন্তুককে বলতে শোনা গেল। হ্যাঁ, ডাক্তার তো একজন নিতে হবেই। তাহলে আমি বিকেলে আমার ওয়াইফকে নিয়ে আসব। তাই আসবেন। হলদে কৃষ্ণমুখ, সিঁড়ি দিয়ে উঠতে পারে না এমন রোগা। ভদ্রলোক বিকেলের দিকে স্ত্রীকে নিয়ে যখন এলেন, তখনই শকুন্তলার মনে হয়েছিল মেয়েটি বসেই 1 গ্লাস জল চাইল। ওর যদি বয়স হয়ে থাকে, সে শুধু দেহের কোনো কোনো রেখার পূর্ণতায় বা পরিণতিতে, মুখখানায় এখনো ছেলে মানুষই। এই আমার স্ত্রী, ভদ্রলোক বললেন। একটু বাইরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। বাইরে এসে শকুন্তলা বলল, এখন তো বেশ দেরি আছে মনে হচ্ছে। আপনি এখনই ঘাবড়ে গেছেন কেন? ডেলিভারির সময় খবর দেবেন, যাব। কাঁচুমাচু মুখে ভদ্রলোক সবিনয়ে যা বললেন, শুনে শকুন্তলা স্তম্ভিত হয়ে গেল। ডেলিভারির জন্য ভদ্রলোক আসেননি, এসেছেন ডেলিভারি বন্ধ করাতে। সে কি? অপ্রস্তুত ভাব ঢাকতে ভদ্রলোক একটা সিগারেট ধরালেন। আমার স্ত্রীর এই ডেলিকেট হেলথ, ও নিশ্চয়ই মরে যাবে। পারবেন না আপনি একটা ব্যবস্থা করতে? নিশ্চয়ই পারবেন। ও না হয় কিছুদিন এখানেই রইল। ডেলিকেট হেলথের জন্য বেশি ব্যস্ত হবেন না। মেয়েদের হেলথ এসব ব্যাপারে প্রায় ডিসেপটিভ হয়ে থাকে। সব ভালো মতো হয়ে যাবে, দেখবেন। আরো কিছুক্ষণ কথা কাটাকাটি চলল। ভদ্রলোক যত অনুনয় করেন, শকুন্তলা তত কঠিন হয়। শেষে ভদ্রলোক আসল কথাটা ব্যক্ত করলেন। কিন্তু আমরা যে ছেলেপুলে চাই না মিস সরকার, আমাদের দুজনের কেউই না। আপনার স্ত্রীও না? না মিস সরকার, আমার স্ত্রী না কি না, এবার বুঝেছেন? কিছুক্ষণ চুপ করে থেকে শকুন্তলা বললে, না, আপনি ভুল করছেন, এসব কাজ আমি করি না। বুঝেছি, ভদ্রলোক বললেন। কিছু দাও মেরে নিতে চান? বেশ, কত লাগবে বলুন? ও আপনাদের এখানেই রইল, একটা চেক লিখে দিচ্ছি। না, শকুন্তলা দৃঢ় স্বরে বললে, একটু দয়া করুন, আমার সুনাম। বাধা দিয়ে শকুন্তলা বলল, এসব ব্যাপারের জন্য অন্য জায়গা আছে। আপনি ভুল ঠিকানায় এসেছেন। এমন নোংরা কাজ করব বলে সেবাসত্র খুলিনি। ভুল ঠিকানায় এসেছি? ভদ্রলোক পকেট থেকে এক টুকরো কাগজ বার করে বললেন, এই দেখুন, পরিষ্কার হরফে নাম ঠিকানা লেখা। দেখুন তো
চিনতে পারেন কিনা হাতের লেখা? চিনতে পারল। এতদিন দেখেনি। তবু বনমালী সরকারের হাতের লেখা চিনতে শকুন্তলার দেরি হল না। তবে ঠিকানা দিয়ে বনমালী পাঠিয়েছে লোকটাকে শকুন্তলার কাছে। শকুন্তলা টাকা খেয়ে এইসব কাজ করে বলে বেড়াচ্ছে। সমস্ত সত্তা ঘৃণায় কঞ্চিত হয়ে উঠল। করবার কিছু ছিল না। স্টেলা সব শুনে অসন্তুষ্ট হল। রাজি হলে না কেন? অন্তত 1000 টাকা পাওয়া যেত। সম্ভবত আরো বেশি, শকুন্তলা বললে। কিন্তু পাপ পুণ্য না মানলেও ন্যায় অন্যায় মানি স্টেলা। আর তুমি যতই বিলিতি নাম নিয়ে ঘুরে বেড়াও, এ সংস্কার তোমারও আছে। তুমিও এদেশেরই মেয়ে। তা হোক, তবু এ কটা টাকা পেলে নতুন করে শুরু করা যেত। শুধু ন্যায় আঁকড়ে থেকেই বা আমার কি লাভ হলো শকুন্তলাদি? সবাই তো ছিছি করছে। করুক, শকুন্তলা বললে। আমি পারবো না। প্রতিশোধ তুলছে বনমালী সরকার। কিন্তু কিছুতেই শকুন্তলা বিব্রত হতো না যদি এই কটি মেয়ের ভবিষ্যৎ তার উপর না থাকত। অথচ যাদের ভরসায় করা সেই মেয়েদের মধ্যেও দুর্বলতার লক্ষণ দেখতে পেয়েছে বলেই শকুন্তলার এই দুর্ভাবনা। আজ কদিন থেকেই গীতার মুখ ভার। স্টেলা বাইরে বাইরে ঘুরছে। অনিমা সবে অসুখ থেকে উঠেছে, এখনো বাইরে বেরুতে পারে না। সে সবার মুখের দিকে তাকাচ্ছে, শুধু মনে মনে উসখুস করছে। প্রশ্ন এই, আর কতকাল? বৈরী পৃথিবীর যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কতদিন আত্মরক্ষা করবে এই কটি সম্বলহীন মেয়ে? আর কিছু না থাক, এই কাজে অন্তত ফিটফাট পোশাক চাই, শিরস্ত্রাণ চাই ধবধবে। টাকা না পেয়ে ধোবা কাপড় কাচা বন্ধ করেছে কতদিনই। নিজেদের হাতে কাচতে গেলেও আজকাল এখানে ওখানে ফস করে ছেড়ে। বিকেলে সেদিন আর কেউ ছিল না, শুধু অনিমা আর শকুন্তলা। অনিমা বলে উঠল, তুমি রাজি হলে না কেন শকুন্তলাদি? হঠাৎ শকুন্তলার 2 চোখ জলে ভরে গেল। তুইও এ কথা বললি অনিমা? মাথা নিচু করে বিছানার চাদরের দাগ কাটতে কাটতে অনিমা বললে। ওরাও বলছিল, গীতা আর স্টেলা। জানো শকুন্তলাদি, স্টেলা আর এখানে থাকবে না। থাকবে না? না, ওর দুঃসম্পর্কের কে এক কাজিন এতদিন ছিল বিদেশে। সে ফিরে এসেছে। স্টেলার সঙ্গে নাকি অনেকদিন আগে থেকেই বিয়ের সব ঠিক হয়েছিল। জানি, শকুন্তলা বললে। একে একে সবাই যাবে। মোজা প্রথমে যেমন ফাটে গোড়ালিতে, তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। নীলা বুঝতে পেরেছে তারও হয়েছে তেমনি। প্রথমে ছিল কৌতূহল, ক্রমশ করুণা, এখন কে জানে তার নাম কি। একেবারে ব্যর্থ হলে বুঝি এত অস্বস্তি ছিল না। কিন্তু এ এক অদ্ভুত ক্ষত, বাড়ে না, সারেও না। শিরা থেকে শিরায়, শনিতের কণিকায় কণিকায় জ্বালার মতো ছড়ায়। টনিক ওষুধটা নিয়ে যেদিন ইন্দ্রজিতের ঘরে গিয়েছিল, সেদিন ইন্দ্রজিৎ বিছানায় উঠে বসেছিল। প্রথমে নিতে চায়নি, বলেছিল, আমার জন্যে এসব কেন আবার কিনতে গেলেন? কিনে আনিনি, নীলা বলেছিল। সেদিন আপনি ওষুধটার নাম বললেন, তাতেই মনে পড়ে গেল ওটা আমাদের ঘরে ছিল। মার জন্য কেনা হয়েছিল, কিন্তু মা মোটে চামচ 2 খেয়েছিলেন। মিথ্যা কথা, কিন্তু মিথ্যাও সময় সময় মহৎ হয়ে ওঠে। গ্লাসে ওষুধ নিজে হাতে ঢেলে দিয়েছিল নীলা, জল মিশিয়েছিল। ওষুধ খেয়ে ইন্দ্রজিৎ এদিক ওদিক তাকিয়ে তোয়ালেটা খুঁজল বোধহয়। নেই, নীলা বললে, আমি কেচে দিয়েছি। বিছানার চাদরটারই একটা কোণা তুলে ইন্দ্রজিৎ ঠোঁট মুছতে যাবে, নীলা ধমক দিলে, এখনো আপনার নোংরা স্বভাব গেল না। ওই জন্যেই তো বারবার অসুখে পড়েন। কোঁচার খুঁট দিয়ে বরং মুছুন। বোকার মতো একটুখানি অপ্রতিভ হেসেছিল ইন্দ্রজিৎ। কোঁচার খুঁট ছাড়া ঘরে আরও একটা জিনিস ছিল, শাড়ির আঁচল। কিন্তু মানুষের, কিংবা মেয়ে মানুষের মনের ইচ্ছের না হয় লাগাম নেই, প্রকাশের তো আছে।
আপনি আমার জন্য অনেক করলেন। সহজ শিশুসুলভ কৃতজ্ঞতার স্বীকৃতি। তবু সমস্ত চিত্ত নীলার বিমুখ হয়ে উঠেছে। ইন্দ্রজিতের গাঢ় কণ্ঠ কথাগুলোও যেন কৃতজ্ঞতার শব্দচ্ছদ পড়ানো। যার জন্য মনে মনে কামনার অন্ত নেই, সেই জিনিসটি যখন প্রত্যুপকারের পণ্য হিসেবে আসে, তখন মন থেকে তৃষ্ণার উৎস যেন শুকিয়ে যায়। এ কথা কি নীলা কখনো জানত? প্রমথ পোদ্দার শুধু দাবা খেলতেই আসে না, কিংবা খেলতে এসে ফিরে যায় না শুধু হাতে। আস্তে আস্তে ওর ক্যাশ বাক্স ভরে উঠেছে মার শেষ রুলি দুগাছিতে, রূপোর পানের বাটায়, বাবার ঘড়ির ব্যান্ডটায়, সেকেলে, হয়তো নীলার অন্নপ্রাশনের সময়কার একজোড়া নুপুরে। এক হাতে সব পকেটে পড়েছে প্রমথ, আরেক হাতে দান দিয়েছে। আর কত বাকি? আর কটা চালে মাত হবেন শিবব্রতবাবু? শেষ পর্যন্ত যদি বাবার বোতামের সেটটাও প্রমথর হাতে তুলে দিতে না হতো, তাহলে মা কথাটা পারতেন কিনা সন্দেহ। রাঁধতে রাঁধতে মা উঠে এসেছিলেন। কিছুক্ষণ ইতস্তত করেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু বলবে মা? নীলাই জিজ্ঞাসা করলে। আমার একটা কথা রাখবি নীলি? নীলা জিজ্ঞাসু চোখে চেয়ে রইল। মা এক মুহূর্ত ইতস্তত করে বললেন, তুই একবার দেবুর ওখানে যাবি? বিস্মিত, বুঝিবা ঈষৎ স্তম্ভিত হয়ে নীলা বললে, দাদার কাছে আমি? কেন মা? কেন বুঝিস নে? কেন? ওর অসুখ চলেছে, হাতে কিছু নেই। তুই সব কথা দেবুকে বলে আমার কাছে একবার আসতে বলবি। আর মা একটু থেমে আবার বললে, বউয়ের কাছে দোস্ত করেছিলি তুই, না হয় আর একবার মাপ চাইবি। সম্পর্কে বড়, এতে কোনো লজ্জা নেই। হাজার হলেও বড় ঘরের মেয়ে তো, ও নিশ্চয় ক্ষমা করবে। মাপ করো মা, আমি পারবো না। পারবি না? তীক্ষ্ণ চোখে মা খানিকক্ষণ চেয়ে রইলেন। বেশ, তুই না যাস, আমাকেই যেতে হবে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোদের সকলের প্রাণের চেয়ে আমার নিজের মান তো বড় নয়। মা যাবেন ছেলের বড়লোক খুড়শ্বশুরের বাড়িতে বউয়ের মান ভাঙাতে? এক মুহূর্ত কি ভাবলে নীলা, চট করে উঠে দাঁড়ালো। তোমাকে যেতে হবে না মা, আমি যাচ্ছি। ফিরে এলো ঘণ্টা দুই পরে। মা উৎসুক চোখে জিজ্ঞাসা করলেন, কি হলো রে? হাতের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলে নীলা বললে, কি আবার হবে, গিয়েছিলাম। দেখা হলো দেবুর সঙ্গে? না, দাদা ট্যুরে গেছেন। বৌমার সঙ্গে? হয়েছে। মা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে যাচাই করলেন কিছুক্ষণ। ওরা তোকে বুঝি অপমান করেছে রে? বৌমা বুঝি চিনতে না পারার ভান করেছে? আহ মা, নির্জীব গলায় নীলা বললে, দয়া করে চুপ করো, একটু নিরালা থাকতে দাও। অপমান? অপমান করেছে বই কি, তবে অসাধারণ ঘরের মেয়ে কিনা, একটু অসাধারণভাবেই করেছে। আমি যেতেই সবাই ব্যস্ত হয়ে উঠল, খাতির করে বসালো, জল খাবার এনে দিল। বৌদি এমনভাবে হেসে কথা কইতে শুরু করে দিল যেন কিছুই হয়নি। এখানকার অবস্থা কিছু বলিসনি? বলতে আর ফুরসত পেলাম কই? অত আদর আর অত খাতিরের মাঝখানে কি নিজের অভাবের কথা মুখ ফুটে বলা যায়? তুই যখন গেলি তখন বৌমা কি করছিল রে? পাখা খুলে দিলে, পোষ্য কুকুরটাকে কপট ধমক দিলে একবার, এক গাদা শাড়ি এনে বললে, ফ্যাশন ফেয়ার থেকে এগুলো কিনেছি এবার, দাম 200, কাকা দিয়েছেন জন্মদিনে। এটা 150, আমার দিল্লির পিস্তুত বোন টাকা পাঠিয়েছিলেন, সেই টাকায় কেনা। আর এটা তোমার দাদার দেওয়া। তুমি ফ্যাশন ফেয়ারে কখনো গিয়েছো ঠাকুরজি? ওখানে সস্তায় এমন মনের মতো জিনিস পাবে, চলো না একদিন। তুই কি বললি? আমি আর কি বলবো? পরনের এই শাড়িটাই কাঁধের কাছে খোঁচা লেগে ছিঁড়েছে, সেটাকে ঢেকে জড়সড় হয়ে বসলাম।
তারপর দুজন ভদ্রলোক এলেন। আলাপে বুঝলাম মোটরের ক্যানভাসার। ক্যাটালগ খুলে নানান রকম দরদস্তুর হলো। দাদা তো নেই, বৌদি আলাপ জমালেন। শেষে আমার সঙ্গে ওদের পরিচয়ও করিয়ে দিলেন। আমার ঠাকুরঝি মিস নীলা রায়। ইনিও কিছুদিন থেকে একটা কার কিনতে চাইছেন। এর সঙ্গে আলাপ করুন না। বলো মা, এর চেয়ে অপমান মানুষ মানুষকে করতে পারে? তুই কি বললি? দালাল দুটো 3-4টে ক্যাটালগ নিয়ে আমাকে ছেঁকে ধরেছিল। কোন মডেলের দাম কত, কোনটার পিক আপ ভালো, কোনটা সুইপ গড়ানো টাকার মতো, সব বোঝাতে শুরু করেছিল। আমার কান দুটো তখন লাল হয়ে উঠেছে। আমার মোটরের প্রয়োজন নেই বলে ওদের নমস্কার করে কোনো গতিকে ছুটে পালিয়ে এসেছি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।